হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকের আয়োজন সব কিছু রেডি করে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তো দেখছেন বন্ধুরা, কত সুন্দর লাল লাল মাংস। তো মাংসগুলো কিসের হতে পারে বন্ধুরা, বলতে পারবেন আপনারা? মাশাল্লাহ, কত সুন্দর লাগছে মাংসগুলোকে কাটার পর। তর তাজা লাল টকটকে মাংস, ভালোই লাগছে। পাগুলো কি লাল, কত সুন্দর মাশাল্লাহ। এত সুন্দর মাংস কাটার পরে দেখে মনটাই জুড়িয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই দুটো পায়রা কবুতর, আমার ঘরের কবুতর, পালা কবুতর। ওই তো দেখতেই পাচ্ছেন ডিম দুটো। তো ডিমগুলোকে কি কালো করে রেখেছে, ওরা ডিমে বসে কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটে না। একে একে এই নিয়ে 4 বার ওরা ডিমে বসে, বাট বাচ্চা ফোটায় না। আমার মাশাল্লাহ 6 জোড়া কবুতর আছে। তো ওরা প্রতিবারই ডিমে বসে আর দুজন মিলে খুব মারামারি করে, একজন আরেকজনকে মেরে ঘাড়ের মাথার চামড়া উঠিয়ে ফেলে। তাই ঠিক করেছি ওদেরকে জব দিয়ে দিব। তো আমার খুব মায়া লেগেছে ওদেরকে কাটার পর। তো এই তো পশমগুলো উঠানোর পরে এই তাদের অবস্থা। এই যে দুটো কবুতর আমার, কিন্তু যখনই কাটি মায়াও লাগে। তো আমার হাজবেন্ড তো কাটতেই দিবে না। আমি বললাম এতগুলো কবুতর খাওয়াতেও তো আমাদের কষ্ট হয়, ওদেরকে খাওয়াচ্ছি বা লালন পালন করতেও তো কষ্ট হয়, যেহেতু ওরা ডিম থেকে বাচ্চা দিচ্ছে না তাই কেটে দেয়। তো আমার হাজবেন্ড তো কবুতর কাটতে গেলে ওর হাত কাঁপে, তো আমি সাহস দিই। দেখেন আমার মুরগিটা এসে কি করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাটার পর আমার যে মাদি কবুতরটা, তার পেট থেকে এতগুলো ডিম বের হয়েছে মাশাল্লাহ। মানে দেখে আমার কলিজাটা মানে ধরফর করা শুরু করেছে, মানে কলিজাটা কেঁপেছে আর খুব কষ্ট লেগেছে, মনে হচ্ছে আমার চোখে পানি চলে আসবে ওর ডিমগুলো দেখে মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখেন কত মায়া লাগে। কাটার পর অনেক আফসোস করেছি, বাট কি করব, কিছু করার নেই। ওদেরকে রেখে তো আমি কোনো ফল পাচ্ছি না। প্রচুর খাওয়াতে হয় ওদেরকে, প্রচুর খাওয়াতে হয়। মনে করেন আমি খাই বা না খাই, ওদের রিজিক আমার ঘরে ছিল আলহামদুলিল্লাহ। আমি খেতে পারি আর না খেতে পারি যাই হোক, কিন্তু ওদের খাওয়া আমার সব সময় ঠিক রাখতে হয়। তো বন্ধুরা, দুটো কবুতরের মাংস কাটার পরে এই যে এতখানি হয়েছে, সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো হচ্ছে ডিম, কলিজা, সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি। তো আজকের কবুতরের মাংসটি আমি যেহেতু বড় কবুতর, তাই আমি ঝোল ঝোল করে রান্না করব, আলু আর পেঁপে দিয়ে। কষাবো না, কষাবো না বলতে ভুনা রেসিপি করব না, পাতলা ঝোল করব যাতে স্বাস্থ্যসম্মত হয়। তো প্রথমে বন্ধুরা, আমি এখানে বড় বড় 3-4টি পেঁয়াজ কেটে নিয়েছি, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। সময় নিয়ে আস্তে ধীরে রান্না করতে হবে। তো তারপরে আমি এখানে আদা, রসুন, জিরে বাটা, একটুখানি জায়ফল বাটা দিয়েছি। তো মশলাগুলোকে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মাংস রান্নার প্রথম প্রসেসিংটাই হচ্ছে মশলা কষানো। মশলা যত সুন্দর কষাবো তত ভালো রান্না হবে, কাঁচা স্মেলটা আসবে না। তো বন্ধুরা, আমি তারপর আবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, খুব ভালোভাবে যাতে আমি মশলাগুলোকে কষাতে পারি। এমনভাবে কষাতে হবে শুকিয়েও যাতে না যায়, পুড়েও যাতে না যায়, একদম মাখো 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 অবস্থায় থাকে, তেল তেল অবস্থায় থাকে। তো তারপর আমি এখানে বাটিতে সব কিছু নিয়ে নিয়েছি। অর্ধেক ছোট ছোট করে একটি টমেটো স্লাইস করে নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম সামান্য একটুখানি। তো আবারও আমি হলুদ মরিচের সাথে আদা রসুনের সাথে মশলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি মশলার সাথে কিন্তু এলাচ বেটে দিয়ে দিয়েছি। এলাচ বেটে দিলে আর কোনো ঝামেলা হয় না, দাঁতের নিচে পড়ারও কোনো ঝামেলা থাকে না, খেতেও খুবই 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 সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা চাইলে আমার সাথে আদা রসুনের সাথে, আমার মতো করে আদা রসুনের সাথে এলাচটা বেটে দিতে পারেন, তাহলে আর দাঁতে পড়ার ঝামেলাটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর মশলা কষানোর পরে যখন তেলগুলো ভেসে আসবে তখনই বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। তো ফাইনালি তারপরে আমি কবুতরের মাংসগুলোকে দিয়ে দিয়েছি বন্ধুরা।
তো কবুতরের মাংসগুলোকে দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে এগুলো আস্তে আস্তে কষে যায়। কারণ এটা হচ্ছে বড় কবুতর, কাটার সময় কিন্তু কবুতর আমার খুবই কষ্ট হয়েছে, মনে হচ্ছে আমার বটির ধার আজকেই চলে যাবে, যে হাড্ডিগুলো এত শক্ত এত শক্ত। তাই বন্ধুরা আজকে আমি আলু আর পেঁপে দিয়ে ঝোল করব। যদি এগুলোকে আমি কষানো অবস্থায় খাই বা ভুনা ভুনা খাই, তাহলে মনে করেন দাঁতের হাড্ডি সব ভেঙে যাবে মনে হয়। তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর লাল লালভাবে কষে গিয়েছে আমার কবুতরের মাংসগুলো। তো এখান থেকেই আমি চাইলে কিন্তু উঠিয়ে নিয়ে খেতে পারতাম, একদমই ফাইনালি এখানে ভুনো ভুনো হয়ে গিয়েছে। তো তারপর আমি এখান থেকে নেব না, খাবো না, কারণ আমি আজকে ঠিক করেছি পেঁপে আর আলু দিয়ে ঝোল ঝোল করব। তাই আমি ভালোভাবে কষানোর পরে এগুলোর সাথে আমি পেঁপে আর আলু দিয়ে দেব। কি সুন্দর লোভনীয় লাগছে কষানো মাংসগুলো। মনে করেন বন্ধুরা আজকের এই কবুতরের মাংস রান্না করতে গিয়ে আমার পাক্কা 2 ঘন্টা লেগেছে, কারণ এই 2 ঘন্টা রান্না করতে গিয়ে আমার গ্যাস সব শেষ। তো এখানে পেঁপে কাটা, কাঁচামরিচ আর হচ্ছে আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি, আর সাথে আমি 2টো রসুন দিয়েছি, কারণ রসুন দিলে মাংসের টেস্টটা বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো আমি এই উপকরণগুলো সবগুলো একসাথে মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর পর এসে দেখে যাব, যাতে আমার মাংসগুলো বা পেঁপে আলুগুলো একদমই কড়াইয়ের নিচে লেগে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি রান্না করার সময় কড়াইয়ের সাথে লেগে যায় বা পুরো পুরো ভাব হয়ে যায়, তাহলে কিন্তু খাবারটার স্মেল বা গন্ধ একেবারে নষ্ট হয়ে যায়। তো আমার খেয়াল রাখতে হবে যাতে আমার রান্না করা তরকারিগুলো কষানোর সময় কখনোই পুড়ে না যায় বা কড়াইয়ের নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, ভালো সেদ্ধ হয়েছে এগুলো। তা আমি খুব সুন্দরভাবে কষানো হওয়ার পরে পানি দিয়ে দিব। তো বন্ধুরা কে কে আমার মতো বড় বড় কবুতর খেয়েছেন জানাবেন। আসলে আমি কবুতর বাসায় পালি, বদ্ধ অবস্থায় পালি, তো তাই আমি কবুতর থেকে ভালো বাচ্চা পাই না। আগে কয়েকদিন পেয়েছি, জানি না কেন জানি এখন আবার আমার কবুতরগুলো কোনো বাচ্চা দিচ্ছে না। তো যদিও একটা বাচ্চা পেয়েছি, আজকেই রান্না করছি, আজকে একটা বাচ্চা পেয়েছি, 2টোর জায়গায় একটা বাচ্চা পেয়েছি, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা কষানোর পরে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মাংসটা খুবই 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 ভালো করে সেদ্ধ হতে হবে। মাংসের ভিতর যে রসগুলো সেগুলো কিন্তু ঝোলের সাথে মিশে যেতে হবে, ঝোলের গায়ে গায়ে, পেঁপের গায়ে গায়ে, আলুর গায়ে গায়ে, যাতে সবগুলো ফ্লেভার মাংসের ফ্লেভারগুলো চলে আসে, যাতে ভাত খাওয়ার সময় আমার এই ঝোলের ফ্লেভারেই ভাত খেয়ে নেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি একদমই স্যাটিসফাই আজকের রান্নাটা করে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই 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 সুন্দর হয়েছে এবং মজাদার হয়েছে। জানি না আপনারা দেখে কে কী বলবেন বা কার কাছে কেমন লেগেছে বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও খেয়ে খুবই মজা পেয়েছে। আর যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি বন্ধুরা, প্রচুর পরিমাণে গ্যাস প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে। এই রান্নাটা করতে আমার একদমই 2 ঘন্টা টাইম লেগেছে, কারণ প্রচুর কষিয়েছি তাই। তো এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা টকবক 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 করে কি সুন্দর তরকারিটা ফুটে উঠেছে। তারপরে ফাইনালি রান্না ডান, এখন সালাদ বানানোর পালা। তো এই তো এখানে আজকে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে সালাদ কাটিয়েছি, কারণ আমি বলেছি আমার হাতে একদমই সময় নেই, অনেক সময় নষ্ট হয়েছে, আমি নামাজ পড়বো, তুমি একটু সালাদগুলো কেটে নাও। তো এইটুকু সালাদ কাটতে আমার হাজব্যান্ডের পুরো আধা ঘন্টা লেগেছে, আস্তে 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 করে কেটেছে। যাক মাশাআল্লাহ, তারপরে ভালোভাবে কেটেছে, শুকরিয়া আল্লাহ পাকের কাছে। তো ফাইনালি এখন খেয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা এখন আমি তরকারি পাতে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঝোল ঝোল তরকারি। কেউ কিছু কিন্তু মনে করবেন না, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ বন্ধুরা।